বগুড়া 2 এর প্রার্থিতা ফিরে পেলেন মান্না। কুমিল্লা 2 আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত, ইসির গেজেট বৈধ। অন্তর্বর্তী সরকারের চাওয়া, প্রধানমন্ত্রী যেন সর্বময় ক্ষমতার অধিকারী না হন, জানালেন আলী রিয়াজ। গণভোটে হ্যাঁ দেওয়ার আহ্বান। সিলেট সফরের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এবং গ্যাসের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটছে অসাধু ব্যবসায়ীরা, অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে চরম ভোগান্তিতে ভোক্তা। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম গৌরী। দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানি চলছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার শুরু হওয়া এই শুনানি কার্যক্রম চলবে 18 জানুয়ারি পর্যন্ত। বগুড়া 2 আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলছে এই শুনানি। প্রথম সেশনে শেষ হয়েছে 35টি শুনানির কাজ। এছাড়া গতকাল প্রথম দিনে শুনানি হয় 70টি আবেদনের। এর মধ্যে 52টিকে বৈধ ঘোষণা করা হয়, বাতিল হয় 15টি, আর স্থগিত রাখা হয়েছে 3টি। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে সব মিলিয়ে আবেদন জমা পড়ে 645টি। এদিকে মনোনয়নপত্র ফিরে পেয়ে বিভিন্ন দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীরা স্থানীয় রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে ক্ষোভ জানান। কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছে চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেয়। এর আগে কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন। গত 8 জানুয়ারি কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। একই সঙ্গে কুমিল্লা 2 আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে 24 ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। গণভোটে হ্যাঁ জয়ী হলে ইউনূস সরকার আরও 5 বছর টিকে থাকবে, বিষয়টি তা নয়। প্রধানমন্ত্রীর হাতে যেন সর্বময় ক্ষমতা না থাকে, সেটাই চায় অন্তর্বর্তী সরকার। বরিশালে ইমাম সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। তার মতে রাজনৈতিক দলগুলোও এটাই চায়। দুপুরে নগরীর বেলস পার্কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণভোটে হ্যাঁ দেওয়ার পক্ষে সবাইকে আহ্বান জানান আলী রিয়াজ। বলেন, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের নামে এদেশে তামাশা করা হয়েছে। খুন করে মরদেহ কেটে ভাসিয়ে দিয়েছে যে ব্যক্তি, তাকেও ক্ষমা করা হয়েছে। জাতীয় সংসদের নির্বাচনে তো মার্কা থাকবে, গণভোটের মার্কা কি? আমার কাছে এটার উত্তর হচ্ছে গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। ওইটাই গণভোটের মার্কা, ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান। 17 বছর পর দেশে ফেরার নেতা তারেক রহমান দলের চেয়ারম্যান মনোনীত হয়েছেন। তার উপর নির্বাচনী যাত্রার শুরুটা হচ্ছে সিলেট থেকে। তার এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সিলেটের বিএনপি নেতাকর্মীরা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সফরের মতোই উন্নয়ন কর্মকাণ্ড শাহজালালের পুণ্যভূমি থেকেই শুরু হবে, এমন প্রত্যাশা সকলের। দীর্ঘ 17 বছর বঞ্চিত ছিলেন দেশমাতৃকার আলো বাতাসের স্পর্শ থেকে। অবশেষে দেশের মাটি স্পর্শ করলেন, তাও সিলেটে। মা বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর নিলেন দলের চেয়ারম্যানের দায়িত্ব। এবার সিলেট বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস একটু বেশি। 22 জানুয়ারি তারেক রহমান সফর করবেন এবং মায়ের দেখানো পথ ধরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সমাগম হয়েছে ওনাকে স্বদেশ প্রত্যাবর্তনে। ইনশাল্লাহ উনি যেহেতু নির্বাচনী প্রচারণা আগামী 22 থেকে শুরু করবেন, বিশ্বনাথের সর্বস্তরের মানুষ ওনাকে এই জায়গায় সমর্থন জানাবে, ওনাকে স্বাগত জানাবে। হযরত শাহজালাল হযরত শাহপুরাঙ্গের মাজার জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। লামাহাজিতে উনি পথসভা করেন, সেজন্য আমরা বিশ্বনাথ বিএমপি পৌর বিএমপি ওনাকে সুস্বাগত জানাই। এই জেলারই জামাতা, তাই তো আবেগের প্রকাশটাও ভিন্ন
স্থানীয় ও প্রবাসীদের। তার সফরের মাধ্যমে সিলেটের উন্নয়ন নতুন মাত্রা পাবে বলেও প্রত্যাশা সকলের। চেয়ারম্যানের দায়িত্ব পাইছেন তারেক রহমান সাহেব, আমরা খুব আনন্দিত। উই কংগ্রাচুলেট হিম। জামাই আমাদের খুব আনন্দ লাগে, দলের প্রধান হইয়া সিলেটের শাহজালাল মাজার জিয়ারত করিয়া নির্বাচনী প্রচারণা শুরু করবা, তাই জন্য আমরা খুব আনন্দিত। সিলেট থেকে যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, উন্নয়নের কর্মকাণ্ডগুলোও আমাদের সিলেট থেকে শুরু হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের দেশনায়ক তারেক রহমান আজকে উনি নতুনভাবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। উনি যেন সুস্থ এবং সুন্দরভাবে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ে তোলেন। নেতারাও প্রস্তুত দলীয় প্রধানকে বরণ করে নিতে। বেগম জিয়ার বিদায়ের শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবায় সরকার গঠন করবে বিএনপি, এমন প্রত্যাশা নেতাদের। আমাদের ম্যাডামের সুখকে আমরা সেই শক্তিতে আমরা পরিণত করব এবং আমরা বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারির নির্বাচন এই সুখ কাটিয়ে আমরা শক্তিতে পরিণত করে জনগণের ম্যান্ডেট নিয়ে এই বিএনপি সরকার গঠন করবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটা আমাদের বিশ্বাস। হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের পাশাপাশি বেশ কিছু সভায় যোগদানের কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ফরিদপুরে ব্রিজের ওপর থেকে জব্দের 24 ঘণ্টা পর নিষ্ক্রিয় করা হয়েছে শক্তিশালী বোমা। সকালে ঢাকা থেকে গিয়ে অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ এর সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করে। এটি রিমোট নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি ছিল জানিয়েছেন পুলিশ পরিদর্শক শঙ্কর কুমার ঘোষ। গোয়াল চামট বিসর্জন ঘাটে কুমার নদের পাড়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে শনিবার সকালে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র আলিমুজ্জামান সেতুর দক্ষিণ অংশে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাটি উদ্ধার করে যৌথ বাহিনী। উদ্ধারের পর বোমাটি নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এই ঘটনার পর থেকে শহরে নজরদারি বাড়ানো হয়েছে। কারা বোমাটি রেখেছিল সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। সুনামগঞ্জে এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তা। সরকার নির্ধারিত দাম উপেক্ষা করে খুচরা বিক্রেতা, ডিলার ও আমদানিকারক পর্যায়ে সমন্বিতভাবে আদায় করা হচ্ছে অতিরিক্ত দাম। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ, প্রতিকারে চান কঠোর নজরদারি। সুনামগঞ্জে রান্নার জন্য ব্যবহৃত গ্যাসের বাজারে চলছে নৈরাজ্য। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চলতি মাসের 4 জানুয়ারি এলপিজির নতুন মূল্য ঘোষণা করলেও বাস্তবে সেই দামে মিলছে না গ্যাস। সরকার নির্ধারিত দামে 12 কেজি সিলিন্ডারের মূল্য 1306 টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে 1800 টাকা পর্যন্ত। পরিবহন খরচ, সরবরাহ সংকট ও ডিলারের দোহাই দিয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে ভোক্তাদের কাছ থেকে, আর আমদানিকারকদের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে দাবি ডিলারদের। আমরা তো খুচরা ব্যবসায়ী, আমরা বেচতাম কিনতাম, কারণ ইদানিং আমরা মালটাল কিছু দেয় না, কোনো কোম্পানি মালটাল দিতেছে না। খরচ আছে, ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, এই মিলাই আমি এখন বর্তমানে 1470-1500 বেশি। খুচরা বিক্রেতার দেয়া ভাউচারের সূত্র ধরে ডিলারের কাছে গিয়ে দেখা যায় দোকানে টাঙানো মূল্য তালিকায় সরকার নির্ধারিত দাম লেখা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। ভাউচার আমরা পাইছি, এখন আপনি এত টাকা করে বিক্রি করতেছেন, গ্যাস হয় নাই, কত টাকা করে বিক্রি করতেছেন ওইটা বলেন। 1400 টাকা, 1400 সরকারি তো 1306 টাকা দেখলাম। এমন পরিস্থিতিতে বাজার ব্যবস্থাপনা নিয়ে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। ডিলারে দাম বাড়তি দেয়, এই জন্য তারা না কাউকে বলতে বেছে, তোমার দোকানদার বলতে গ্যাস আগে 1200 থেকে 1250 পর্যন্ত কিনছি, এখন আমরা 1550 কিনা লাগে। এদিকে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ পেলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে দাবি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং আমরা যখনই কোনো ধরনের এরকম প্রমাণ পাই যে অতিরিক্ত দামে বিক্রি করছে, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। অভিযান চললেও থামছে না গ্যাসের দামে এই নৈরাজ্য। তাই বাজার ব্যবস্থাপনায় আরও কার্যকর নজরদারির দাবি সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। হবিগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে 1000 শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে হবিগঞ্জের আধুনিক জেলা স্টেডিয়ামে এই শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন 17 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। বাংলাদেশ সেনাবাহিনী জানায় 17 পদাতিক ডিভিশনের আওতাধীন অন্যান্য জেলাতেও শীতার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম চলছে।
দেশের কয়েক জেলায় বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের জেলা পঞ্চগড়ে 2 সপ্তাহ ধরে দাপট দেখাচ্ছে শীত। হিমেল বাতাসে কাবু মানুষ। জেলা জুড়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢেকে গেছে পথঘাট। কুয়াশায় কমে গেছে দৃষ্টিসীমা। এদিকে চুয়াডাঙ্গায় 7 দিন ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত, যা কখনো মাঝারি আবার কখনো মৃদু। তাপমাত্রা নেমেছে 8.6 ডিগ্রিতে। কনকনের শীতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। ঘন কুয়াশার ভোগান্তিতে দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শীতের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। গতকাল তাপমাত্রা সামান্য বাড়লেও আজ কমে মৃদুতে পরিণত হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। বেশি দুর্ভোগে আছে নদ নদী তীরবর্তী এলাকার মানুষ। খুব ঠান্ডা, খুব কুয়াশা, কাজে যাওয়া যায় না। কাজের জন্য মানুষে খুব কষ্ট পাচ্ছে। কুয়াশার জন্য কোনো দেখা যায় না, মানুষ টানুষ কিচ্ছু দেখা যায় না। কারণ এখন এই মনে করেন অন্ধকারে মারা নাম যাওয়া লাগেছে। খুলনার রূপসা উপজেলার বাগমারায় বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত 1:30টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ভোররাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যশোরে ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তারা। বিক্ষোভকারীরা শিক্ষা কর্মকর্তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা বলছেন, আটক জেলা শিক্ষা কর্মকর্তা নির্দোষ এবং তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। দ্রুত মুক্তি দেয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। যুদ্ধ সংঘাত চলছে সামরিক শাসন কবলিত মিয়ানমারে। সশস্ত্র গোষ্ঠীর সেই যুদ্ধের ঢেউ এসে লেগেছে বাংলাদেশে। সীমান্তে আতঙ্ক উৎকণ্ঠার মধ্যে মাঝে মাঝে ঘটছে হতাহতের ঘটনা। সবশেষ সীমান্তের ওপার থেকে গুলি এসে গুরুতর আহত হয়েছে শিশুসহ 2 জন। প্রথমে পুলিশ শিশুটির মৃত্যুর তথ্য জানালেও স্বজনরা বলছে এখনও বেঁচে আছে শিশুটি। তাকে নেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে। এদিকে সংঘাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্ত জুড়ে। বৃহস্পতিবার রাত থেকে টেকনাফের হোয়াইকং সীমান্ত সংলগ্ন এলাকায় থেমে থেমে মর্টারশেল, গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মিয়ানমারের ভেতরে এই অস্থিরতার প্রভাব এসে পড়েছে বাংলাদেশের ভেতরে। কেঁপে ওঠে সীমান্ত এলাকার বাড়িঘর। রবিবার সকাল 9:45 মিয়ানমারের নাফ নদীর কাছে তোতার ও বিলাসের দ্বীপ এলাকায় আরাকান আর্মি ও আরসা সদস্যদের মধ্যে তীব্র গোলাগুলি চলে। এ সময় বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকায় একটি বাড়িতে এসে পড়ে গুলিটি শিশু আফনানের কানে আঘাত করে। এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলি আর সাতটা ভালো মাঝে হতে পারে বিয়ালে রাইবার মাইজা বেইনালতি মারাত আছে গুলি। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে। তারা সীমান্তে নিরাপত্তা জোরদার সহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, সুতরাং আমাদের কোনো লোক সেখানে মামলায় জড়িত হবে না। কোনো গন্ডগোল না থাকে, যেটা আরসার সাথে গন্ডগোলটা হচ্ছে ওটা না থাকলে তো ওদের কাছ থেকে বাংলাদেশে গুলি আসার কথা নয়। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3 ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় স্থানীয়রা। ঘটনার পর পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সশস্ত্র 49 রোহিঙ্গা। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, এপিবিএন ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘ সময় ধরেই সশস্ত্র সংঘর্ষ চলছে। মাঝে মাঝেই তার আঁচ এসে লাগছে বাংলাদেশে। হতাহতের ঘটনাসহ সীমান্তবাসী রয়েছেন চরম আতঙ্কে। ডিভিসি নিউজ ডেস্ক। এক রাতে 3টি হত্যাকাণ্ড। চট্টগ্রামে এমন ঘটনায় জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ফটিকছড়িতে শিবিরের সাবেক নেতা জামাল উদ্দিন ও বন্দর এবং হাটহাজারীতে ছুরিকাঘাতে 2 জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসব হত্যার সাথে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কথা বলতে নারাজ ক্যামেরার সামনেও।
শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলায় বন্ধু নাসিরকে নিয়ে মেজবানের দাওয়াতে যাচ্ছিলেন জামাল উদ্দিন। এ সময় মোটর সাইকেলে করে এসে দিঘিপাড় এলাকায় দুষ্কৃতিকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় জামালের। এ ঘটনায় গুলিবিদ্ধ নাসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। একক আধিপত্য বিস্তার এলাকায় উনি যেহেতু জামাতের দীর্ঘদিন যাবৎ জামাতের দলীয় রাজনীতি করত, তো একক আধিপত্যের বিস্তারের জন্য ওনাকে হত্যা করা হয়। তার সাথে আমি মনে করি এটা একটা জয়েন্ট ভেঞ্চার হত্যা, কারণটা হচ্ছে এর সাথে আওয়ামী লীগের সম্পূর্ণভাবে জড়িত। এদিকে শনিবার দিবাগত রাত 1:30টার দিকে পোর্ট কলোনি এলাকায় আজিয়ার রহমান নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর ভোর রাত 4টার দিকে হাটহাজারীতে ছুরিকাঘাতে হত্যা করা হয় নৈশপ্রহরী মাহবুব আলমকে। 3 থেকে 4 জন দুর্বৃত্ত কলাবাগান এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অ্যাম্বুলেন্স করে আমরা চিটাং মেডিকেলে আনার জন্য প্রস্তুত নিয়েছিলাম। নেওয়ার পরে দেখলে আমরা 14 পর্যন্ত আসছি, দেখছি উনি মারা গেছে। তো এই সুষ্ঠু আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে বিচার চাই এটার জন্য। নির্বাচনের মাত্র 1 মাস আগে এক রাতেই মহানগরী ও জেলায় 3 খুনের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশের কেউই। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে মিরসরাই ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন এক বৃদ্ধ। সকালে মিরসরাই পৌর সদর ইসলামী ব্যাংকের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন ষাটোর্ধ্ব মনসুর আহমদ। 1.5 লাখ টাকা তোলার পর ব্যাংকের মূল গেটের সামনে এলে মাস্ক পরা 2 জন টাকা নিয়ে সটকে পড়ে। গেল 6 মাসে মিরসরাই অর্থ শত চুরি ডাকাতের ঘটনা ঘটেছে। যারা নির্বাচন চায় না তারাই প্রার্থীদের উপর গুলি ও হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম 9 আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। দুপুরে চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকলে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে। ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এছাড়া চট্টগ্রাম 9 আসন নিয়ে পরিকল্পনা তুলে ধরেন। চট্টগ্রামে 16টি সংসদীয় আসনে নির্বাচনী লড়াইয়ে শতাধিক প্রার্থী থাকলেও তাদের মধ্যে নারী মাত্র 3 জন। তাদের 2 জন বাম রাজনৈতিক দলের আর অন্যজন ইনসানিয়াত বিপ্লবের। বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষে ভোটের লড়াইয়ে নেই কোনো নারী। বড় দলগুলোর এমন অনীহায় রাজনৈতিক পরিসরে নারীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগকে বাধাগ্রস্ত করছে বলে মনে করেন বিশ্লেষকরা। চট্টগ্রামের সংসদীয় আসন 16টি। এসব আসনে এখন পর্যন্ত ভোটের লড়াইয়ে আছেন 102 প্রার্থী। তবে শতাধিক প্রার্থীর মধ্যে নারী রয়েছেন মাত্র 3 জন। চট্টগ্রাম 10 আসনে লড়ছেন আসমা আক্তার। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে স্কুল পরিচালনা ও নারী অধিকার নিয়ে কাজ করা এই নারী লড়ছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের হয়ে। একই আসনে ইনসানিয়াত বিপ্লব দলের হয়ে লড়ছেন সাবিনা খাতুন। নির্বাচনে প্রার্থী হলেও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে জানান নারী প্রার্থীরা। জুলাই অভ্যুত্থান আমাদেরকে দেখিয়ে দিয়েছিল, আশান্বিত করেছিল আমাদের মেয়েরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিবে। নারীদের জন্য সেরকম পরিবেশ তৈরি করা হয়নি রাষ্ট্রীয়ভাবে। নারী কিংবা পুরুষ নয়, মানুষ হিসেবে সবার পরিচয়। পুরুষ হিসাবে বা নারী হিসাবে নিজের পরিচয় না দিয়ে মানুষ হিসাবে আমি একজন মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি। চট্টগ্রাম 11 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসদ চট্টগ্রাম জেলা কমিটির সদস্য দীপা মজুমদার। জুলাই আন্দোলনে সামনের সারিতে থাকা এই নারীও জানান নানা বাধা বিপত্তির কথা। নারী প্রার্থী হিসেবে তো একটা চ্যালেঞ্জ আছেই, পুরুষের সাথে একসাথে হয়ে লড়া। সোসাইটিতে একভাবে নারীদেরকে দেখার জায়গা আছে, তো সেই জায়গা থেকে ওই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হবে। জয়ের সম্ভাবনা ক্ষীণ এমন ধারণা থেকেই বড় দলগুলো নারীদের অগ্রাধিকার দেয় না। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও নারী প্রার্থীদের ভোটের মাঠের প্রচারণার অন্যতম অন্তরায়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। যে নারীদের দিলে যদি হেরে যায় তাহলে তো তাদের সিট কমে গেল। ওইটা একটা ইদানিং যেটা হচ্ছে নিরাপত্তার জায়গাটা, এই যে সার্বিক পরিস্থিতি কিন্তু অনুকূলে নয়। চট্টগ্রাম 5 আসনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা ও চট্টগ্রাম 2 আসনে জিন্নাত আক্তার স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করলেও ভোটার তালিকার সই জটিলতায় তাদের মনোনয়ন বাতিল হয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপানো সহ অন্যান্য কাজের জন্য নির্ধারিত সময়ের আগে কাগজ সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। চলতি অর্থবছরে 914 মেট্রিক টন কাগজের চাহিদাপত্র দিয়েছিল বাংলাদেশ স্টেশনারি অফিস, যার বর্তমান বাজার মূল্য 11,93,90,000 টাকা। চাহিদাপত্রের বিপরীতে নির্দিষ্ট সময়ের আগেই কেপিএম কর্তৃপক্ষ এই কাগজ সরবরাহ করেছে। নির্বাচন কমিশন ছাড়াও বিএসও এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ 11টি প্রতিষ্ঠানে আরও 1200 মেট্রিক টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। শিরোনামে শুনছিলেন আমরা সংবাদের আগে যেমনটা জানিয়েছিলাম, মিয়ানমারের সংঘর্ষে সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয়েছে শিশুসহ 2 জন। প্রথমে পুলিশ শিশুটির মৃত্যুর তথ্য জানালো, তাকে আহত অবস্থায় নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মুজিবুল, কি অবস্থা শিশুটির? সবশেষ কি তথ্য জানিয়েছে চিকিৎসকরা? হিমাদ্রি, একটু আগেই টেকনাফে সীমান্তে যে শিশুটি গুলিবিদ্ধ হয়েছে সেই শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং চিকিৎসকের মাধ্যমে আমরা মূলত যেটি জানতে পেরেছি, এই মুহূর্তে শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। মোটা দাগে যে মেডিকেলের পরিচালক আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে মিয়ানমারের অভ্যন্তরীণ যে সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে যে সংঘর্ষের ঘটনা, সেই ঘটনায় শনিবার রাত থেকেই পুরো টেকনাফ যে সীমান্ত, সেই সীমান্তে উত্তেজনা ছিল। হোয়াংকং যে এলাকা, সেই এলাকায় মূলত রোববার সকাল থেকেই যে বাংলাদেশ সীমান্তে সেই গুলি এসে পড়ে এবং 2 জন যে আহত হওয়ার খবর, সেই খবরটি ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দেখা যায় যে একটা পর্যায়ে সেই শিশুটি যখন নিহত হওয়ার এক ধরনের একটি খবর সেটি ছড়িয়ে পড়ে এবং সেই খবরে আমরা দেখেছি যে পুরো এলাকায় সেই তার যে সমস্ত প্রতিবেশীরা রয়েছে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। পরবর্তীতে যখন জানা যায় যে শিশুটি এখনও জীবিত আছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক, এরপরেই মূলত আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে বা আইনশৃঙ্খলা বাহিনীর এক প্রকার হস্তক্ষেপে সেই সড়কটি তারা এখন সড়ক থেকে তারা উঠে গেছেন, অবরোধ তারা তুলেছেন। তবে এখন পর্যন্ত বিজিবি এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে মিয়ানমারের অভ্যন্তরে যে চলমান সংঘাত, সেই সংঘাতের প্রভাবে এখন পর্যন্ত বাংলাদেশে 52 জন সশস্ত্র রোহিঙ্গা সংগঠনের সদস্যরা প্রবেশ করেছে এবং তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদেরকে আটক করেছে এবং এখনো পর্যন্ত সেই জায়গাগুলোতে অভিযান চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে মিয়ানমারের যে অভ্যন্তরীণ সংঘাতগুলো বা আরসা, আরএসও সহ যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোর মধ্যে যে বিশেষ করে মিয়ানমার সেনাবাহিনী সহ অর্থাৎ সেখানে যে ত্রিমুখী এক ধরনের সংঘর্ষ চলছে, সেটি তো দীর্ঘদিন ধরে আপনি জানেন। এর মধ্যে আমরা বিভিন্ন সময় মিয়ানমার সীমান্তে বড় ধরনের ঘটনার কথা শুনে আসছি এবং সবশেষ আজকে সকালে কিন্তু সেই ঘটনাটি ঘটেছে এবং 2 জন গুলিবিদ্ধ হচ্ছে এবং সবশেষ তথ্য হলো শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং আনা হয়েছে এবং তাকে আইসিইউতে কিন্তু চিকিৎসা চলছে। মুজিব, ধন্যবাদ আপনাকে। নির্দিষ্ট সময়ে পর্যটকের সংখ্যা সীমিত করায় নেতিবাচক প্রভাব পড়েছে সেন্ট মার্টিনবাসীর জীবন জীবিকায়। এমন সংকট থেকে স্থানীয়দের বাঁচাতে সেন্ট মার্টিনে 2 মাসের বদলে 5 মাস পর্যটক চান পর্যটন ব্যবসায়ীরা। দৈনিক 2000 পর্যটক অসাধু সিন্ডিকেটের কবলে পড়ে বলে অভিযোগ তাদের। প্রবাল দ্বীপ নারিকেল জিঞ্জিরা, এই দ্বীপের মানুষের জীবিকা পুরোটাই পর্যটন নির্ভর। পর্যটকের আশায় গড়ে তোলা হয়েছে অসংখ্য রিসোর্ট ও কটেজ। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নেওয়া পর্যটক সীমিতকরণ ও সময় নির্ধারণের সিদ্ধান্ত নেতিবাচক করে তুলেছে নারিকেল জিঞ্জিরার মানুষদের। সেন্ট মার্টিনের ভৌগোলিক নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারা। সরকারের সিদ্ধান্তের সংকটে পর্যটন ব্যবসা, যার উপর নির্ভরশীল স্থানীয়রা। পর্যটক সীমিত করে দিছে। 2000 পর্যটক যারা শিপ টিকিট বিক্রি করে তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। তো এইভাবে একটা এই জিনিসটা সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে। সন্দেহে আমরা হতাশায় আছি, আমরা খুব হিমশিম খেয়ে যাচ্ছি। স্টাফ ম্যানেজমেন্ট কতটুকু নিচ থেকে দিতে হচ্ছে, এটা এখন আমাদের চিন্তার বিষয়। 2 মাসের আয়ে 10 মাস চলা অসম্ভব। অসংখ্য হোটেল, মোটেল ও রিসোর্ট থাকলেও সীমিত হওয়ায় পর্যটক পাচ্ছে না অনেকেই। 10 মাস একেবারে পুরো সেন্ট মার্টিন লকডাউন ছিল, কিন্তু এই 10 মাসে পুরো সেন্ট মার্টিন দ্বীপে নীরব একটা দুর্ভিক্ষ চলেছে। বিচ এরিয়ার রিসোর্টগুলো ছাড়া কিন্তু গ্রাম ভেতরের যে রিসোর্টগুলো একেবারেই বন্ধ। বঙ্গোপসাগরের অনন্য এক প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কেবলমাত্র পর্যটন শিল্পের উপর নির্ভর করে এই দ্বীপে গড়ে তোলা হয়েছে প্রায় 200টি রিসোর্ট। ডিবিসি নিউজ ডেস্ক।
রাঙামাটি মেডিকেল কলেজ চালুর আন্দোলনে নিহত মনির হোসেনের নামে একটি হলের নামকরণের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। পাশাপাশি তার পরিবারকে সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসনের দাবিও তাদের। সকালে রাঙামাটি মেডিকেল কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা জেএসএস সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ ও চিকিৎসা ব্যয় বহনেরও দাবি জানায়। ডিবিসি চট্টগ্রাম সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।